ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা, যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী, আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে, তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধও যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায় এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি-সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়, ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটা ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে, চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে। আরাকচি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে। তবুও ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না, কারণ ইরান জানে সংঘাত একদিনে আসে না, একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য, চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ। আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা। ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহযোগী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। একই সময় তিনি ভেনেজুয়েলার প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডামি এবং আগ্রাসন চালাচ্ছে এবং এটি মেনে নেওয়া হবে না। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনায় ইরান কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে? এটি এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভেনেজুয়েলার সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছে। আরাকচি ভেনেজুয়েলার কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের হুমকি মৌলিক নীতির লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আরাকচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের নিয়ম এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকার আগ্রাসী একতরফাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে। ইরান বলেছে, তারা অঞ্চল ও আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ়। আরাকচি ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় ইসরায়েলি সরকারের কার্যকলাপকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি সমর্থনযোগ্য নয়। ইরান শুধু ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে না, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। মার্কিন বনাম ভেনেজুয়েলা। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এবং শক্তি প্রয়োগ চালাচ্ছে। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে এবং 10টিরও বেশি মাদক বহনকারী নৌকা এর উপর হামলা চালিয়েছে।
মাদুরো সাহস দেখিয়েছেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে। ইরান এই সাহসকে সমর্থন দিচ্ছে এবং মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাকে দাঁড় করাচ্ছে। ইরানের এই কৌশল ও শক্তি দেখাচ্ছে যে তারা শুধু নিজস্ব অঞ্চলে নয়, বিশ্বজুড়ে প্রতিপক্ষের আগ্রাসন রোধে সক্রিয়। ইরানের রাজনৈতিক ও কৌশলগত শক্তি ভেনেজুয়েলা এবং অন্যান্য সহযোগী দেশকে নিরাপত্তা এবং সমর্থন দিচ্ছে। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান প্রমাণ করছে তারা আন্তর্জাতিক ক্ষমতা এবং সামরিক কৌশলের মাধ্যমে সাহায্য করতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা সাহসী, শক্তিশালী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান এবং তার মিত্ররা স্থির অবস্থানে থাকবে। যুদ্ধের দামামা, ইসরায়েলি সেনা শিবিরে বিরাট ক্ষয়ক্ষতি, হিজবুল্লাহর ঘাঁটিতে 40টি ক্ষেপণাস্ত্র, লেবানন সীমান্তে মহাপ্রলয় আসন্ন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, ততই ইসরায়েলি সামরিক ঘাঁটির ভেতরের সংকট প্রকাশ্যে আসছে। নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দিয়েছে তীব্র ক্ষয়ক্ষতি ও সেনা ঘাটতি। অন্যদিকে লেবাননের মাটিতে ইসরায়েলের চাপিয়ে দেয়া এক চরম দাবি প্রত্যাখ্যান হওয়ার পরপরই সীমান্তে শুরু হয়েছে বিমান হামলার মহড়া। ইসরায়েলি সেনা শিবিরে 12,000 সৈন্যের ঘাটতি। YNET নিউজ জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পদমর্যাদার এই ঘাটতি মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে। তারা জরুরি ভিত্তিতে 12,000 সৈন্য নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে সম্মুখ সমরের জন্য প্রস্তুত 7,000 যুদ্ধ ইউনিট সৈন্য অন্তর্ভুক্ত। ইসরায়েলি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে 2027 সালের মধ্যে এই কর্মী সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও জানান, সামরিক বাহিনীকে এখন দীর্ঘমেয়াদের পরিষেবা এবং সংরক্ষিত দায়িত্বের বিশাল বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। এই তথ্য স্পষ্ট করে দিল যে তেল আবিব হিজবুল্লাহর সাথে শুধু একটি ছোটখাটো সংঘাত নয়, বরং একটি দীর্ঘ ও তীব্র আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, যদিও তাদের অভ্যন্তরে তীব্র মানব সম্পদ সংকট রয়েছে। লেবাননের না, ইসরায়েলের চাপে পিছু হটতে নারাজ বৈরুত। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করে যে তারা যেন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের জন্য বাড়ি বাড়ি অভিযান চালায়। তবে রয়টার্স জানিয়েছে যে লেবাননের কর্মকর্তারা এই অনুরোধটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযান বেসামরিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। লেবাননের অভ্যন্তরীণ সূত্র সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই দাবি মানা হলে এটি দেশের ভেতরে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউনিফিল্ড চ্যানেলের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চাপানো এই দাবি লেবানন কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরপরই সীমান্তে যেন বারুদের স্তূপের আগুন লেগে যায়। হিজবুল্লাহর শক্তির প্রদর্শন, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের বর্ষণ। লেবাননের এই বিদ্রোহের পর দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলা তীব্রতর হয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে ইসরায়েল প্রায় 20টি বিমান হামলা চালিয়েছে এবং 40টি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বিশাল আকারের হামলায় লেবাননের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে সারাফন বাইসারি এলাকায় একটি লক্ষ্যবস্তু ড্রোন হামলায় হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সামির আলী ফাকি নিহত হয়েছেন। একজন কমান্ডারকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্রের ব্যবহার এটাই প্রমাণ করে যে হিজবুল্লাহর সামরিক শক্তি এবং উপস্থিতি ইসরায়েলের কাছে কতটা বড় মাথা ব্যথার কারণ। হিজবুল্লাহর রাজনৈতিক শাখা এই হামলার মুখেও তাদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। তারা স্পষ্ট জানিয়েছে তাদের অস্ত্রগুলি ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে লেবাননকে রক্ষা করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকবে। আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে এই সীমান্ত সংঘাত শীঘ্রই একটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোমহর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে।
রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর। মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা। ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল, তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না।
তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন আমেরিকার এমন অস্ত্র আছে যা ১৫০ বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, ২৪ ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল, আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘন্টা, সময়সীমা রাত ৮টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তই উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছাশক্তিই নেই, আছে মাঠের শক্তিও। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকেই বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় ২০টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে, সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। সিএনএন-এর এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে। যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে, রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপেই নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে, যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রে লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে।
ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে। এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব, নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন। এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন,
জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে। বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না।